ঠিক আছে, আমার আহ, খুবই ভালো লাগার একটা কাজ। সেটাও যদি আমি আপনাদের দেখাই, আপনারা আপনারা এটাকে ভ্যালু দিতে পারবেন না। নট অনলি, ইটস নট অ্যাপ্লিকেবল অনলি ফর মি। ঠিক আছে, এটা সব ট্রেনারের, সব টিচারের জন্য অ্যাপ্লিকেবল, সবাই। এই যেমন ধরুন ওয়েব ডেভেলপমেন্টে আপনি বললে বিশ্বাস করবেন না, একটা ওয়েব ডেভেলপার একটা পিএইচপির বাগ ফিক্স করতে তার যত টাইম লাগে, ঠিক আছে, বাগটাকে কিভাবে ফিক্স করতে হয়, এটার সোর্স আপনি যদি ওয়ার্ডপ্রেসের যদি আপনি ডায়াগ্রাম দেখেন, আপনার মাথার চুল সব খাড়া হয়ে যাবে। ঠিক আছে, একটা ওয়ার্ডপ্রেসে আমরা নর্মালি একটা ওয়েব পেজ দেখতে পাই, একটা ওয়েব পেজ ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে 16টা পেজের সাথে কানেক্টেড থাকে। যখন একটা পেজে বাগ ধরা পড়ে, এই বাগটা আসলে কোন পেজ থেকে আসছে এইটা ফাইন্ড আউট করতে আপনার 16 ঘন্টাও টাইম লাগতে পারে, একটা বাগ। বাট আপনি যখন এই যে 16টা পেজ কানেক্টেড হচ্ছে একটা পেজের সাথে, এই ডায়াগ্রামটা আপনি যখন পুরোটা আপনার মাথার ভিতর চলে আসবে, কেন 16টা পেজ একটা পেজের জন্য কানেক্টেড হইলো, এটা যখন আপনি কমপ্লিটলি ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন আপনি 5 মিনিটের মধ্যে বাগটা কোন জায়গা থেকে আসছে আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন এই ট্রিক্সটা যদি আমি আমার স্টুডেন্টদের শিখাই, যে কিভাবে 16 ঘন্টায় কাজ না করে কিভাবে 5 মিনিটের মধ্যে বাগটাকে আইডেন্টিফাই করতে হয়, আপনি কি এটা আমাকে ভ্যালু দিবেন? দিবেন না, কারণ আপনি কখনো 16 ঘন্টা পরিশ্রমই করেন নাই ওই কাজটার জন্য। করছিলেন আপনি কখনো? কোনোদিনই করেন নাই। তো আপনি আমাকে ভ্যালু দিবেন কিভাবে? আমি নিজে তো 16 ঘন্টা পরিশ্রম করছি, আমি দেখছি এটাকে খুঁজে বের করা কতটা কঠিন। তারপরে আমি খুঁজে বের করছি। আমি শুধু খুঁজেই বের করিনি, আমি এর সলিউশনটাও খুঁজে বের করছি, কিভাবে 5 মিনিটে খুঁজে বের করতে হয়। এখন এইটা যখন আমি আপনাকে দেখাবো, আপনি ওইটাকে এতটা আমার মতো গুরুত্ব আপনি দিতে পারবেন না, এটা নর্মাল। সত্যি বলতে আসলে কাজটাকে ভালোবাসা উচিত, তাই না? কারণ কাজই তো মানুষকে পৃথিবীতে বেঁচে রাখে, বাঁচায় রাখে। আপনার যদি কাজ না থাকে, ঠিক আছে, আপনি যদি প্রফেশনাল না হন, আপনাকে কেউ চিনবে? কেউ চিনবে না আপনাকে। আপনি কাজ যেটাই হোক, যে কাজই হোক, আপনি কাজটা যদি করতে পারেন আপনাকে সবাই চিনবে, আদারওয়াইজ আপনাকে কেউ চিনবে না। আমার কথা কি মন খারাপ করলেন? আচ্ছা, আপনাদের মধ্যে টিচার হওয়ার স্বপ্ন আছে কার? আচ্ছা, আর কার আছে? এই প্রাইমারি, হাই স্কুল, কলেজ, এইগুলো টিচার। আর কারো স্বপ্ন নাই টিচার হওয়ার? আচ্ছা, গুড। আপনারা যখন টিচার হবেন, ঠিক আছে, বা আপনারা যখন টিউশন করাবেন, তখন এই বিষয়গুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন। এখন হয়তো বা করতে পারবেন না, কারণ আপনার যখন যদি কখনো টিউশন করানোর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওই বিষয়টা আপনারা রিয়েলাইজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কখনো টিউশনি করাছেন? টিউশনি? ওকে, গুড। আমার একটা আমি লাইফে কোনোদিন টিউশনি করাইনি, ঠিক আছে। কারণ আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্টকে একটা জিনিস বারবার বলে বুঝাইতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। সিম্পল জিনিস তাকে বারবার কেন বুঝাইতে হবে? তো আমি যেখানে থাকতাম, যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে 3 তলাতে থাকতো আমার আমাদের এলাকার পরিচিত একজন, আহ, পরিচিত এক ভাইয়ের বোন থাকতো, ঠিক আছে। তার বোন জামাই সহ ওখানে বিয়ে। তো ওর একটা বাচ্চা ছিল, ছেলে, মানে ইসরে পাকা যাকে বলে আর কি, ঠিক আছে, ক্লাস পড়ে 5-এ। তা আমি যখন আমাকে ভাই বলতেছে যে তুমি তো ওখানে থাকো, ওকে একটু টিউশনি করো। আমি বললাম টিউশনি করানো তো একটু ঝামেলা, আমার তো ওইভাবে সময় হয় না। কোনো সময় লাগবে না, তুমি সপ্তাহে 3 দিন টিউশনি করো, সমস্যা না, আর এখান থেকে এখানে তো
যে আবার টিউশনি করে আবার চলে আসবে। ঠিক আছে, হাজার হোক এলাকার বড় ভাই, তার মুখের উপর তার না করা যায় না, তাই না? ও গেলাম, তারপর প্রথম দিন স্টুডেন্টের সাথে পরিচয় হলো। ঠিক আছে, আমি যখন ওকে বললাম যে তুমি এক কাজ করো, ইংলিশ বইটা বের করো, তুমি ইংলিশ কেমন পারো একটু টেস্ট করি। ঠিক আছে স্যার। আমি ভাবলাম হয়তো বা খুবই ভালো একটা ছেলে, এরকম ফাজলামি করবো না, কারণ আমি যাদের সাথে ছিলাম আগে যখন ছিলাম তাদের মধ্যে ম্যাক্সিমামই টিউশনি করাতো। তো ওরা সারাদিন টিউশনি করে বাসে মেসে এসে গল্প করতো যে হ্যাঁ আমার স্টুডেন্ট এত খারাপ, এটা করছে ওইটা করছে, এটা করে ওইটা করে। তো আমি আমি ওইরকম ভাবছিলাম যে হতে পারে সে এরকম ফাজিল হতে পারে। বাট আমি যখন তাকে বললাম, হ্যাঁ সে ইংলিশ বই বের করলো, আমি বললাম এটা পড়ো, হ্যাঁ সে একাধারে পড়ে আমাকে শোনালো, উচ্চারণ সব ঠিক আছে, স্পেলিংও ঠিক আছে। আমি বললাম, ভালো তো, তাহলে তুমি অনেক ভালো স্টুডেন্ট। বলতেছে যে হ্যাঁ স্যার আমি খুব ভালো স্টুডেন্ট স্যার। আমি বললাম তুমি ম্যাথ কেমন পারো? তো ম্যাথও তো খুব ভালো পারি স্যার। আমি বললাম দেখি একটা ম্যাথ আমাকে করে দেখাতো। তো আমি একটা ভাগ অঙ্ক দিলাম যে এটা করে দেখাও। তো এটা আমাকে নিমিষের মধ্যে করে দেখালো। তা আমি বললাম তুমি তো ম্যাথেও অনেক ভালো। আচ্ছা হ্যাঁ স্যার আমি ম্যাথেও অনেক ভালো। তো বললাম তোমাদের আর কি সাবজেক্ট আছে? আচ্ছা আর কোনো সাবজেক্ট নাই স্যার। এই আর কোনো সাবজেক্ট নাই মানে তোমাদের তো অনলি দুইটাই সাবজেক্ট নাকি? ও বললো স্যার বাকিগুলো তো সব পারি, এই জন্য আসলে ওইগুলা আসলে পড়ি না স্যার, এক্সামের আগে পড়ে যায় পরীক্ষা দিই। আমাকে আমি আর আম্মা ওখানে ছিল, তো আমি বলতেছি ঘটনা কি সত্যি? করছে ভাই পড়ে না, কি করবো আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে। তা আপু চলে গেল। আমি বললাম ঠিক আছে, তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি ইংলিশটা বের করে, ইংলিশ বের করে বইয়ের পিছন থেকে পড়া শুরু করো, আমি একটু দেখি। তোমার সামনে তো আজি বুঝলি নর্মালি নতুন বই পাইলে স্টুডেন্টরা সামনে থেকে একটা দুইটা তিনটা পেজ পর্যন্ত অনেক ভালো পড়ে, তাই না? রেগুলারলি পড়ে, পিছন থেকেই পড়া হয় খুব কম। আমি বললাম তুমি পিছন থেকে একটু পড়াশোনা। স্যার আমি তো আপনাকে পড়ে শোনাইছি না, আমি তো ইংলিশে অনেক ভালো। আর পড়তে হবে না, আমার কাছে একটা জিনিস আছে স্যার। কি জিনিস আছে? স্যার আমার আপুর মোবাইল আছে। তোমার আপুর মোবাইল আছে তো আমি কি করবো? স্যার আমার আপুর মোবাইলে গেম আছে স্যার। কি গেম আছে? বললো স্যার দাঁড়ান আমি মোবাইলটা নিয়ে আসি। নিয়ে এসে বলতেছে স্যার আসেন গেম খেলি, আপনারও তো মোবাইল আছে। আমি বললাম আমি তো গেম খেলি না। আচ্ছা কি বলেন স্যার, আপনি সিওসি খেলেন না? এত সুন্দর একটা গেম আপনি খেলেন না, এটা কোনো কথা? মানে একটা টাইম চলে আসলে তখন সে দেখেন আমাকে পড়াচ্ছে। ঠিক আছে, তো এই রকমের ফাজিল এর ফাজিল আমি ওরে 7 দিন পড়াইছি। 7 দিনে ওই পড়ার সাথে কোনো না স্বাদ নেই, শুধু একটু পর পর বলবে পড়াইতে পড়াইতে স্যার ভালো লাগতেছে না, চলেন বাইরে যাবো ঘুরে আসি। এই কিসের বাইরে যাওয়া, পড়ো আগে, পড়া তারপর বাইরে যাওয়া। আবার পড়তেছে, আবার পড়তে পড়তে স্যার আপনি সিগারেট খান? আমি বললাম যে আমি সিগারেট খাই কি না সেটা তুমি দেখলা কেমনে? না স্যার আমি তো দেখি নাই, আমি আপনি যখন আসেন আমি তখন ওই রকম স্মেল পাই। স্মেল পাই মানে আমি তো আমি তো কখনো স্মোক করি না, তুমি স্মেল পাও কেমনে? কিন্তু স্যার সিরিয়াসলি আপনি স্মোক করেন না? আমি বললাম না। তাহলে স্যার আমি বোধ হয় পারফিউমের স্মেল পাইছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইরকম করে দেবে। 7 দিন পর ও আসলে দুলাভাই ট্রান্সফার হয়ে গেল, তো উনি অন্য শহরে চলে গেছে। তাছাড়া আমার স্টুডেন্টটা অনেক ইন্টারেস্টিং ছিল লাইফে। আমি ওর মতো ভালো ছেলে দেখি নাই, ভালো বলতে আসলে ট্যালেন্ট ছেলে দেখি নাই। আমি এই জন্য বলতেছি ট্যালেন্ট, কারণ ওই যখন ক্লাস 5-এ উঠছে তখন ধরেন ওর বইয়ের সামনে থেকে শেষ করে পিছনে, বিশেষ করে ইংলিশে এতই এক্সপার্ট আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমার লাইফে টিউশনির এক্সপিরিয়েন্স একটাই, এছাড়া আর কখনো টিউশনি আসলে করানোর সময় হয়ে ওঠে নাই। কারণ আমি একটা সার্টেন টাইম পর্যন্ত ভাবতাম যে আমি জব করব। ঠিক আছে, আর জব করাইতে হলে একটা টিউশনি আমার খুব দরকার। সো কারণ টিউশনিটা আমার এই জন্য দরকার ছিল, রেগুলার যে প্র্যাকটিস, পড়াশোনার যে প্র্যাকটিস। কারণ আমরা তো আমাদের একটু ইস্যু ছিল, সেটা হচ্ছে আমরা একাডেমিক পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। একটু ব্যস্ত না, মোটামুটি অনেক ভালো ব্যস্ত ছিল একাডেমিক পড়াশোনা নিয়ে। ঠিক আছে, এই জন্য আসলে আমাদের এই যে চাকরির জন্য যেমন দেখা যায় চাকরিতে গেলে ক্লাস 9-10-এর ম্যাথ থাকে, 9-10-এর অ্যালগোরিদমগুলো থাকে, ইংলিশ থাকে,
এগুলো আসলে প্র্যাকটিস করা হইতো না। তো ওই জন্য আমি ভাবছিলাম যে আমি যদি টিউশনই করাই তাহলে বিষয়গুলো আর প্র্যাকটিস করা থাকছে। বাট দেখা গেল মানে ফার্স্ট ইয়ারে এরকম চিন্তা ভাবনা ছিল, সেকেন্ড ইয়ারে এসে চিন্তা ভাবনাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, সব কিছু ছেড়ে ছেড়ে ফ্রিলান্সিংয়ে শুরু হলো। তারপর তো জানেনই আপনারা কী খবর। তারপর থেকে আসলে ওইভাবে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি, শুধু একাডেমিকটাই পড়ছি, তাও কোনো মতে। আর একটু বোধহয় আর একটু হয় যদি আমি এক্সাম খারাপ দিতাম তাহলে হয়তো অনার্সেও ফার্স্ট ক্লাসটা পাইতাম না। ঠিক আছে, আমার অনার্সে একদম সোজাসুজি রেজাল্ট আসছে 3.00। ঠিক আছে, আর একটু যদি মিস করতাম তাহলে ওইটা 2 পয়েন্টে নামে আসতো। আপনাদের একাডেমিকের কি অবস্থা? হ্যালো, সব মোটামুটি। মোটামুটি আপনাদের কি এখানে আছেন ফোর্থ ইয়ার কমপ্লিট হয়েছে, অনার্স কমপ্লিট হয়েছে, কেউ আছেন? না স্যার, অনার্স কমপ্লিট হয়নি, তবে আমাদের প্রতি ইয়ারই তো রেজাল্ট হয়, তারপরে তো এটা অ্যাভারেজ হয় ফোর্থ ইয়ার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা তো আপনি কি জাতীয় থেকে? হ্যাঁ হ্যাঁ। ওকে, জাতীয় থেকে তো তাই হয়, আমরা প্রতি ইয়ারের রেজাল্টটা অ্যাভারেজ হয়, ওই অ্যাভারেজটার কথাই বলতেছিলাম। আর কেউ আছেন অনার্স কমপ্লিট হয়েছে আপনাদের? আপনার হয়েছে দুইটা মানে কি? ও আচ্ছা আচ্ছা, অনার্স মাস্টার্স দুইটা, দুইটাই আছে, গুড। লিজার কি কমপ্লিট হয়েছে? ওকে, লিজার কমপ্লিট না হয়েছে। স্যার, লিজা আমি হচ্ছে ফ্রেন্ড, আমরা ফোর্থ ও ইয়ারে। আচ্ছা আচ্ছা, আপনার ফোর্থ ইয়ার। এক্সাম বাকি আছে স্যার, এখনো কমপ্লিট হয়নি। ও আই সি, মানে এই যে করোনা নকডাউনের কারণে। হ্যাঁ, তিনটে এক্সাম আছে। আচ্ছা আচ্ছা, সরকারি থেকে। মাসুদ রানা কি ফাইসা গেছেন নাকি? লাস্টের কয়টা এক্সাম বাকি আছে আপনাদের আর? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজু ইসলামের কি খবর? আচ্ছা, ডিপ্লোমা কোন সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স। তাহলে তো আপনার এগুলো পারার কথা স্যার, পারেন না আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কম্পিউটারে কি শিখতেছেন এখন আপনারা? কম্পিউটারে কি মেকানিক্যাল নাকি আপনার সফটওয়্যার? আচ্ছা আচ্ছা, ডিপ্লোমা কোন ইয়ার চলতেছে আপনার? ফোর্থ সেমিস্টার। ওকে, গুড। কয়টা সেমিস্টারে আপনাদের ডিপ্লোমা শেষ হয়? মানে কি আপনাদের অলরেডি হাফ শেষ হয়ে গেছে, তাও আপনাদের মেন সাবজেক্ট আসে নাই? ওকে, গুড। সাবজেক্ট ভালো আছে, যদি আপনি খুব ভালো শিখতে পারেন অনেক ভালো কিছু করতে পারবেন। রিপন সেনের কি অবস্থা? মানে দেখেন, আপনারা আমার স্টুডেন্ট, আমি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটাই জানি না। ওকে, আপনি থার্ড ইয়ারে আছেন না? অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে? ওকে, গুড। তিথির কি অবস্থা? স্যার আমার লাস্ট সেমিস্টার চলতেছিল। ওকে, লাস্ট সেমিস্টার।
আপনার সাবজেক্টটা যেন কি? আমার স্যার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। হুম, ভালো সাবজেক্ট তো। সব সাবজেক্টই ভালো পড়তে পারলে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো কথা বলছেন যে সব সাবজেক্টই ভালো পড়তে পারলে, তবে সাহিত্যটা একটু খুব খারাপ, কারণ সাহিত্যটা আমি আসলে খুব কম বুঝি। সাহিত্য আমার খুবই ভালো লাগে। আমারও ভালো লাগে যখন কেউ বলে, তখন ভালো লাগে, ঠিক আছে, বাট আমি যখন পড়তে যাই তখন মনে হয় খুব কঠিন, ঠিক আছে, বুঝতে পারি না। পার্থর কি অবস্থা? স্যার আমি অনার্স সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার? জি স্যার। ওকে, গুড। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে? জি স্যার, ইউনেস্কো কলেজ পদার্থবিজ্ঞান। গুড। দেখেন, একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের দেশে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো আসলে একাডেমিক পড়াশোনা করে। একাডেমিক বলতে এরকম বোঝাচ্ছি যে আমি দেখেন ম্যাথ, বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, এই সাবজেক্টগুলো আসলে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের দেশের পড়াশোনাকে তুলনা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা চীনের সাথে তুলনা করি, চীন সরকারের একটা পদক্ষেপ আর চীন এত দূরে চলে গেছে। চীনের যখন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এবং দেখা গেল যে প্রচুর বেকারত্ব দেখা দিচ্ছে, তখন চীন সরকার একাডেমিক পড়াশোনাকে রিজেক্ট করে দিয়ে সেখানে আপনার ধরেন কারিগরি যে পড়াশোনা, কারিগরি শিক্ষা যেটা আমরা বলি, এইটাকে চীন সরকার বাধ্যতামূলক করছিল আজ থেকে আপনার 40 কি 50 বছর আগের ঘটনা এটা। তো তখন দেখা গেল যে চীনের প্রতিটা স্টুডেন্টকে কারিগরি পড়াশোনা করতেই হবে, মাস্ট, একটা সার্টেন টাইম পর্যন্ত কারিগরি পড়াশোনা করতেই হবে, তারপর আপনি চাইলে আপনি একাডেমিক পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। তো এরকম করে যখন চলতে থাকলো, তখন একটা টাইম পর দেখা গেল যখন ধরেন 2000 সালের পর বা 1990 সালের পর দেখা গেল চীনের প্রতিটা ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, এবং তারা প্রত্যেকেই তাদের কাজে দক্ষ। তখন চীন সরকার করলো কি, ইউরোপ থেকে বা আপনার আমেরিকা মহাদেশ থেকে যে বড় বড় টেক কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলোকে তার দেশে ইনভাইট করতে থাকলো, আমার দেশে তোমাদের ম্যানুফ্যাকচারিংগুলো চালাইতে পারো, ঠিক আছে, টেকনোলজি তোমাদের, আমরা শুধু কি দিব, শ্রম দিব, ঠিক আছে। তখন দেখা গেল যে এই টেক জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো ধীরে ধীরে চায়নাতে আসা শুরু করলো, এবং চায়নার গভর্নমেন্ট তখন তাদেরকে ইনশিওর করলো ইলেকট্রিসিটি, জায়গা বা পাওয়ার, যে জিনিসগুলো আসলে অ্যাজ ইউজুয়াল নর্মালি প্রয়োজন হয়, কম্পালসারি একটা ইন্ডাস্ট্রির জন্য, তখন চায়না সরকার এগুলো প্রোভাইড করতে শুরু করলো এবং বললো যে আমাদের যারা, এবং যে লোকবল আসবে এইগুলো আসবে চায়না থেকে। তখন দেখা গেল চায়না থেকে প্রচুর যুবকদের কম দামে তাদেরকে ইন্ডাস্ট্রিগুলোতে নিয়োগ দেওয়া শুরু করলো। এর ব্যালেন্সটা ছিল এরকম যে আমরা যখন ওই কোম্পানিগুলো যখন একজন আমেরিকানকে হায়ার করে, আমেরিকান একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করে, সাপোজ ধরেন একটা মোবাইল কোম্পানি, আইফোন কোম্পানি, ঠিক আছে, তাদের আইফোন প্রোডাকশনের জন্য যখন একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করে, তখন তাকে সেই ইঞ্জিনিয়ারকে স্যালারি দিতে হয় আপনার ধরেন $2 থেকে $3 লাখ ইউএসডি। সো সেম ইঞ্জিনিয়ার যখন তারা চায়নাতে হায়ার করে, ঠিক আছে, সেম কোয়ালিফিকেশনের একজন ইঞ্জিনিয়ারকে যখন তারা চায়নাতে হায়ার করে, তখন দেখা গেল যে ওই ইঞ্জিনিয়ারের পিছনে তাদের বছরে $50,000 পে করতে হচ্ছে বা $60,000 পে করতে হচ্ছে। কোম্পানি এখানে বিপুল পরিমাণ সাশ্রয় করতেছে, এবং টেকনোলজিটা যেহেতু আমেরিকা থেকে টেকনোলজিটাকে নিয়ে তখন তারা চায়নাতে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করতে শুরু করলো, এবং অ্যাসেম্বলটাও চায়নাতেই শুরু করলো। ম্যানুফ্যাকচারিং আর অ্যাসেম্বল যখন চায়নাতে শুরু করলো, চায়নাতে যেহেতু শ্রমবাজার খুব খুবই সহজ দামে পাওয়া যেত,
তখন দেখা গেল যে একটা আমেরিকাতে যে প্রোডাক্টটা তৈরি করতে যে কস্ট আসে, চায়না থেকে প্রোডাক্টটা তৈরি করতে তার হাফ দামে প্রোডাক্টটার কস্ট চলে আসে, এবং মার্কেটে এই প্রোডাক্টটা হাফ দামে সেল করা যায়। ঠিক আছে, একটা একটা প্রোডাক্টে ধরেন একটা প্রোডাক্টের দাম $500, যদি প্রোডাক্টটা চায়নাতে উৎপাদন করা হয় সেক্ষেত্রে সেই প্রোডাক্টের দাম আসে $250। তাহলে $250 যখন চায়নাতে উৎপাদন কস্ট, তখন এটা যদি হয় আইফোন 11, ঠিক আছে, তাহলে দেখা যায় যে কস্ট যদি 500 হয়, তাহলে আমেরিকার মার্কেটে সেটাকে নিয়ে যাওয়া, ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, প্লাস আপনার ধরেন শোরুমগুলোতে পৌঁছে দেওয়া, সরকারকে কর দেওয়া, সব কিছু ধরে এই ফোনটা প্লাস কোম্পানির লাভ সব কিছু ধরে এই ফোনটার প্রাইস ভ্যালু চলে আসে দেখেন $1000। এখন যখন $1000 যখন এটা প্রাইস ভ্যালু চলে আসে, সেম প্রসেসটা যদি আমি চায়না থেকে প্রসেসটা করে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে প্রোডাক্টটার মার্কেট ভ্যালু আসে $250 কম আসে, অর্থাৎ $250 কম আসলে আপনার হচ্ছে $715। ঠিক আছে, তার মানে $750 সে প্রোডাক্টটা আমেরিকার মার্কেটে সেল করতে হবে। এখন এই জিনিসটা অ্যাপ্লিকেবল করলো, তো কিছু কোম্পানি এই সুযোগটাকে নিল। ঠিক আছে, নেওয়ার পর দেখা গেল যে অর্থাৎ আপনার বড় বড় যে উন্নত দেশের যে মার্কেট, এই মার্কেটে এই কম দামের প্রোডাক্টগুলো লঞ্চ করতে শুরু করলো। প্রোডাক্টের কোয়ালিফিকেশন সেম, ইউজাররা যখন ব্যবহার করতেছে তখন দেখতেছে সেম কোয়ালিফিকেশন, কোনো ডিফেক্ট নাই। আর ডিফেক্ট থাকবে কেন? টেকনোলজি তো আমেরিকান, তাই না, বা টেকনোলজি তো ইউরোপিয়ান, শুধু অ্যাসেম্বল এবং ম্যানুফ্যাকচারটা হচ্ছে চায়নাতে। এই জন্য তারা প্রোডাক্টের প্রাইসটা কমাইতে পারছে। সো এই অবস্থায় দেখা গেল যে হ্যাঁ, চায়না থেকে অ্যাসেম্বল করলে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে আমরা প্রোডাক্ট সেল করতে পারি কম রেটে, এবং আমরা আমাদের কম্পিটিটরদের থেকে অনেক সামনে আগায় থাকবো। এইটা দেখা দেখিতে সারা পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে, সব কোম্পানিগুলো এসে চায়নাতে হুমড়ি খেয়ে পড়তে শুরু করলো। ঠিক আছে, কারণ চায়নাতে প্রচুর ম্যান পাওয়ার আছে। বাইরে ইউরোপের দেশগুলোতে ম্যান পাওয়ার খুবই কস্টলি, চায়নাতে ম্যান পাওয়ার খুবই লো প্রাইসে পাওয়া যায়। সবাই যখন হুমড়ি খেয়ে এসে বললো চীন, তখন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। সো এইরকম সিদ্ধান্ত আসলে সব দেশ সবসময় নিতে পারে না। বাংলাদেশও চেষ্টা করতেছে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি বা আপনার প্রফেশনাল যে শিক্ষা দেওয়া, এখানে অনেকটা ইমপ্রুভ করে ফেলছে। যেমন আপনাদের নট অনলি এলইডিপির মতো কিন্তু বাংলাদেশে এখনও অনেক ফ্রি কোর্স আছে। ঠিক আছে, যেগুলো আপনার 1 বছরের কোর্স আছে, 1.5 বছরের কোর্স আছে, ডিপ্লোমা আছে। মেবি হয়তো বা আপনারা জানেন না, A2I এর নাম শুনছেন কখনো? A2I আচ্ছা, A2I হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা অঙ্গ সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে একটা এক সেট মানুষকে প্রপারলি ট্রেনিং করে একদম মানে A to Z ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, তাকে যতক্ষণ পর্যন্ত সে না ওই কাজে এক্সপার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এটা কন্টিনিউ করা, এবং এই ট্রেনিং পিরিয়ডটা চলে 1 ইয়ার কিংবা আপনার দেখা যায় 1.5 ইয়ার্স। আপনারা মেবি জানেন না, কারণ আমরা যারা গ্রামে থাকি তারা আসলে এই বিষয়গুলো মানে ওই জিনিসগুলো আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত আসে না। ঠিক আছে, ওইটা যেখানে শুরু হয় ওদেরই ওই এরিয়ার মধ্যেই দেখবেন অনেকে অ্যাপ্লাই করে দেয়। ঠিক আছে, ওখান থেকেই সিলেক্টেড হয়ে যায়। ঠিক আছে, সারা বাংলাদেশ পর্যন্ত এটা আসে খুবই কম আসে। সো এই জন্য আমরা এটা পাই না। আপনি যদি একটু চোখ নাক কান খোলা রাখেন, তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অপরচুনিটিগুলো আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, এছাড়াও দেখেন বাংলাদেশে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের ট্রেনিং প্রক্রিয়া চালায়। যেমন ধরেন TMSS, আপনি দেখতে পারেন ইসলামী ব্যাংক আছে, IFC ব্যাংক আছে, যারা এই ধরনের লং টার্ম প্রসেস চালায়। ঠিক আছে, এদের টার্গেটটা হচ্ছে উপযুক্ত বা দক্ষ শ্রমশক্তি তৈরি করা। ঠিক আছে, এরা কিন্তু বেশি স্টুডেন্ট চালায় না। একটা ব্যাচে সর্বোচ্চ আপনার 20-25 জন করে রাখে, এবং
আহ, এরা আপনাকে প্রপার ট্রেনিং দেওয়া হবে, কাজে এক্সপার্ট করে তুলবে, তারপর আপনাকে মার্কেটে ছেড়ে দেওয়া হবে। এবং আপনি যতক্ষণ পর্যন্ত আপনার লাইফে সাকসেস না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এরা সাপোর্ট দিতে থাকবে। এরকম একটা বন্ডিং থাকে এদের সাথে, ঠিক আছে? সো এলইডিপি তো জাস্ট একটা স্টার্ট, ঠিক আছে? 15 ক্লাসে কিছুই হয় না, যতটুকু হয় জাস্ট একটা স্টার্ট। এরপরেও আরও অনেক কিছু আছে, আপনি চাইলে আরও অনেক দূর যেতে পারেন। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা একটু শহর থেকে দূরে থাকি তারা না আসলে এই জিনিসগুলো আমরা পাই না। আমরা যখন ফেসবুক ব্রাউজ করি তখন কি আমাদের ফেসবুকে নিউজ ফিডে কোনো জব অফার আসে? দেখছেন কখনো? জব অফার দেখছেন আপনার নিউজ ফিডে কখনো? না স্যার। দেখেন না, কারণ আমরা যারা শহর থেকে দূরে থাকি তারা এরকম জব অফার খুবই কম পায়। আপনি ঢাকায় যান, দুদিনের জন্য ঘুরতে যান, ঠিক আছে, দেখবেন আপনার নিউজ ফিড জব অফার দিয়ে ভরে গেছে। আইটি ফার্মে একটা লোক লাগবে, এই আইটি ফার্মে একটা লোক লাগবে, এই আইটি ফার্মে 4টা লোক লাগবে, একজন ওয়েব ডিজাইনার লাগবে, একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট লাগবে, প্রচুর জব। আপনি কয়টা জব করবেন? আপনি কাজে আমি এই জন্য বলি যে আপনার কাজে আপনি যত এক্সপার্ট হবেন আপনার চাকরির অভাব হবে না স্যার। আপনাকে যে অনলাইনে কাজ করতে হবে এমনটা না, আপনি ফিজিক্যালিও কাজ করতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই যে আসলে যেহেতু আমরা পাই না, সেহেতু আমি যদি আপনাকে দেখাই বিডি জবসটাই দেখাই, অনলি বিডি জবস দেখাই। এখানে হ্যাঁ, ক্লাস আমি রেকর্ড করতেছি স্যার, সমস্যা নেই। সাইজ কি শেয়ার নাই? স্ক্রিন শেয়ার নাই। আপনারা কেউ বিডি জবস ইউজ করছেন এর আগে? স্যার শুধু অ্যাকাউন্ট খুলে আছে, কিন্তু ওকে, সো দেখেন আমি যদি এখানে সার্চ করি যে সাপোজ ধরেন আমি লিখলাম গ্রাফিক্স ডিজাইনার, আমি যদি দেখি এখানে গ্রাফিক্স স্টাইল লিখে আমি শুধু সার্চ করলাম, দেখি এক মিনিট, স্পেলিং ভুল গেছে। আমরা ক্যাটাগরি থেকে যাই, ক্যাটাগরি থেকে গেলে আরো বেশি সার্চ রেজাল্ট পাবো। হোল্ড অন, এক মিনিট, আমি দেখি একটু ক্যাটাগরিগুলো। ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এর ভিতরে আছে মেবি। সেখানে সবকিছু একসাথে চলে আসছে। আমি একটু ফিল্টার করে নিই জবটা। সো এখানে আমি দেখতেছি 161টা জব অ্যাভেলেবেল আছে ওয়েব ডেভেলপার ক্যাটাগরিতে, ঠিক আছে? এবং যে কোম্পানিগুলো জব অ্যাভেলেবেল করছে এই কোম্পানিগুলো অনেক নামকরা কোম্পানি বাংলাদেশের। সো আমি প্রথম জবটা ওপেন করি, রিকোয়ারমেন্টটা একটু দেখি। সো এদের লোকেশন হচ্ছে মিরপুর 10, ঢাকা।
write well designed and testable effective code by using best software development practice. Okay, সো এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট জব। এই কোয়ালিফিকেশনগুলো, এতগুলো কোয়ালিফিকেশন যদি আপনার ভিতর থাকে তাহলে শুধু আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে হবেন। এছাড়া আরও চাইছে তারা ফুল টাইম কাজ করে নেবে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ড, অ্যাট লাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স হতে হবে 25 থেকে 45-এর মধ্যে, মেল ফিমেল দুইটাই চলবে, স্কিল গ্রাফিক্স, মাইস্কুয়েল, পিএইচপি, গুড, সব ঠিক আছে। ঠিক আছে, লোকেশন মিরপুর। স্যালারিটা এখানে, আচ্ছা একটা জিনিস হচ্ছে এই জবগুলোতে না আসলে স্যালারিটা উল্লেখ করে না। ঠিক আছে, কেন উল্লেখ করে না সেটা আমি বলে দিচ্ছি। এই দেখেন এখানে লেখা আছে যে ভ্যাকেন্সি নট স্পেসিফাইড, কয়জন নিবে সেটা শিওর না। স্যালারি আচ্ছা, স্যালারিটা এখানে উল্লেখ করে না এই জন্য কারণ এইখানে যারা কাজ করবেন, ঠিক আছে, এরা সবাই হাইলি এক্সপার্ট। সো আপনি যদি এখানে লেখেন যে 40,000 50,000 টাকা স্যালারি দিব, তাহলে আপনার জবে কেউ অ্যাপ্লাই করবে না। আর ঢাকায় আপনি যখন দেখবেন যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনাকে ম্যাক্সিমাম জবে আপনার স্যালারি উল্লেখ করা থাকবে না, কারণ স্যালারিটা ফিক্স করা হবে আপনার স্কিল, আপনার কাজের দক্ষতা সব কিছুর উপর ডিপেন্ড করে কোম্পানি বা আপনাকে বলা হবে যে আপনি কি কত টাকা স্যালারি হলে কাজ করবেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কত টাকা স্যালারি হলে কাজ করবেন বা কোম্পানি আপনাকে একটা জব অফার করবে। আর আমি এই জবটা দেখে যতদূর বুঝতেছি, এই জবের মিনিমাম স্যালারি স্টার্ট হবে 1 লাখ টাকা থেকে, মিনিমাম স্যালারি স্টার্ট হবে। এটা সর্বোচ্চ পর্যন্ত 2 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, সবই তো ঠিক আছে স্যার, কিন্তু এক্সপেরিয়েন্স কোথায়? এক্সপিরিয়েন্স আর আপনাকে কাজ করতে হবে, কিছু করার নাই। স্যার আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, অ্যাকাউন্টেন্ট। ওকে, স্যার যেগুলো ভালো ভালো একটু কোর্স, মিনিমাম 3 থেকে 5 বছর, 7 বছর, 2 বছর এক্সপিরিয়েন্স খুবই আমি কোথায় পাবো? আপনাকে কোনো ফার্মের আন্ডারে কাজ করতে হবে অথবা ইন্টার্ন করতে হবে। আপনাকে এক্সপিরিয়েন্সের জন্য আপনার অপরচুনিটি আছে, তো আপনি ইন্টার্ন করেন। জি স্যার, তোমরা শুধু একাডেমিক দিয়ে স্যার কোনো ভালো কোনো জবে অ্যাপ্লাই করে, যেগুলো না। এক্সপিরিয়েন্স ছাড়া একদম হাফ বেতন, তার উপর আবার লোকেশন হয় না, হ্যাঁ, আবার যাওয়া লাগবে এখানে সেখানে, বহুত প্রচুর প্রবলেম। আমি এই জবটা দেখেন, সিনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, একজন ওয়েব ডেভেলপার নেবে এরা। ঠিক আছে, এই কোম্পানি এনারা স্যালারি রেঞ্জ দিচ্ছেন হচ্ছে 50,000 থেকে 80,000 টাকার মধ্যে। ভালো স্যালারি, ভালো। আপনি চাইলে এটা আপনি ইমপ্রুভ করে নিতে পারেন। ঠিক আছে, সপ্তাহে 2টা দিন হলিডে দিবে, এর থেকে আরো ভালো কি নেবেন? তার মানে আপনাকে সপ্তাহে 5 দিন করে কাজ করতে হবে। স্যার একটা ব্রেক দেন। ব্রেক কি করবেন স্যার? স্যার ল্যাপটপে চার্জ নেই, কন্টিনিউ করা সম্ভব হবে না। আচ্ছা, দেব, ব্রেক দিব। বলেন তো, আপনারা যে কেউ কাজে প্র্যাকটিস করেন না, এর জন্য আমি কি করি বলেন? আয় 2 মাস আপনাদের সহ্য করবে কে? ওকে, প্র্যাকটিস না করলেন অ্যাটলিস্ট এই লাস্ট কয়টা দিন আমার সাথে কন্টিনিউ করেন। ঠিক আছে, কারণ এই লাস্ট কয়টা দিনে গ্যাপ করেন না, এই লাস্ট কয়টা দিনে অ্যাটেন্ডেন্স কিন্তু চেক করা হয়। সো আপনি যদি লাস্ট কয়টা দিন গ্যাপ করেন, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের একটা ইস্যু আসতে পারে। ঠিক আছে,
সো প্লিজ কন্টিনিউ, অ্যাটলিস্ট সার্টিফিকেটটা নিয়ে যান, ঠিক আছে? সার্টিফিকেটটা স্যার কোন কোন কাজে লাগতে পারে স্যার? আপনি বাংলাদেশে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার সার্টিফিকেটটা। জব তো করবই না স্যার, করতে আপনাদের যে এলইডিপি প্রজেক্ট ম্যানেজার আছে, ঠিক আছে, উনি আমাদের লাস্ট মিটিংয়ে 100% ইনশিওর করছেন যে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। ওকে, সো 100% শিওর, নিয়ে রাখবো। 100% শিওর সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, স্যার যারা কাজ পাচ্ছে যদি আর্নিংটা ভালো হয়ে গেছে আচ্ছা, তারা কি ল্যাপটপ পাচ্ছে স্যার? হ্যাঁ, এটা তো আগেই ইনশিওর করে দিছে। আমরা এটা তো শুরুতেই বলছিলাম আপনাকে, যে প্রজেক্ট ম্যানেজার বলে দিছে যে হ্যাঁ ল্যাপটপ পাবে। স্যার অনেকে স্যার এখানে একটা বিষয় স্যার, তাহলে সেটা কি হবে? নেন, আপনি টাকা দিয়ে কিনে নেন, আপনার প্রোফাইলে রিভিউ থাকবে, স্যার অনেকে সেটা আসলে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আপনি কত টাকা দিয়ে রিভিউ কিনে নিচ্ছেন বা কি, আপনার ওরা শুধু প্রোফাইল দেখবে, ঠিক আছে, আর কিছু না। যে আপনার প্রোফাইল কত, আপনি কত ডলার ইনকাম করছেন। স্যার এই যে গ্রাফিক্সের যে আগে যে স্কিলগুলো আছে, যারা আগে থেকে যারা আগে থেকে যে কাজগুলো করতে ওইগুলো কি এড হবে? মেবি অ্যাড হবে না স্যার। আমাদের এনইডিপি যখন শুরু হয়েছে, আপনার তো হবে না স্যার? না, আপনাকে যখন ল্যাপটপ দেওয়া হবে, আপনাকে যখন অ্যাপ্লিকেশন করাবে, তখন আপনার একটা স্টেটমেন্ট নেওয়া হবে, আপনার আর্নিং এর স্টেটমেন্ট, ঠিক আছে? ওইটা মেবি শুরু থেকে কাউন্ট করা হবে, মানে ওই এই সময়টা থেকে কাউন্ট করা হবে। মানে আমাদের যখন থেকে কোর্স শুরু হয়েছে তখন থেকে মনে করেন হ্যাঁ, এগুলা না হবে না। জি, স্যার অন্যদিকে যদি আর্নিং তাহলে হয় আশাবাদী তো স্যার। কাউন্ট হবে? আপনি যে প্রোফাইলটা আমাদের সাবমিট করবেন স্যার, এই প্রোফাইলটা আপনার যে আর্নিং আসবে সেইটা কাউন্ট হবে স্যার। ইভেন আপনি যদি আরও অন্য কোনো প্রোফাইল থেকে আর্ন করেন, সেক্ষেত্রে যখন আপনাকে বলা হবে যে আপনার অন্য কোনো প্রোফাইল থেকে আর্ন আসে কিনা, সেক্ষেত্রে আপনি ওইখানে আপনার ওই প্রোফাইলটা সাবমিট করতে পারেন। তবে হ্যাঁ, যখন আপনি ল্যাপটপটা নিতে যাবেন, তখন এই প্রোফাইলটার অ্যাক্সেস এবং সত্যতা আপনাকে দেখাইতে হবে যে হ্যাঁ এটা আপনার প্রোফাইল, ঠিক আছে? কারণ অনেকে আসে যে বড় ভাই কিংবা ছোট ভাইয়ের প্রোফাইল নিয়ে যায়, এরকম করছে এর আগে, ঠিক আছে? তাহলে তো আমি সিরিয়ালে আসি স্যার, আশা করা যায়। সবাই আছে, সময় আছে তো আপনাদের হাতে সময় আছে তো, মিনিমাম আপনাদের হাতে 6 থেকে 7 মাস সময় আছে, ঠিক আছে? কারণ এই আপনাদের আরও 2 মাস এই ট্রেনিংটা চলবে, এবং সেটা আপনাদের মেন্টরিং যারা করাবে তারা চালাবে, ঠিক আছে? আমার কাজ শেখানো, আমি শেখাই দিচ্ছি। এখন মেন্টরিং যারা করবে, এরা এসে আপনাকে মার্কেট প্লেসে মেন্টরিং করাবে। ওদের কোনো টার্গেট নেই, ওদের কাজ হচ্ছে শুধু আপনাকে মার্কেট প্লেসে নিয়ে কাজ করানো, ঠিক আছে? এখন আপনাদের হাতে এখনো 6 মাস টাইম আছে। সো যদি আপনারা স্টার্ট আপটা করতে পারেন ভালো, দেন ইটস গুড। মাসুদ রানাকে ওভারটেক করে চলে যেতে পারবেন, সমস্যা নেই। আমি তো স্যারই কথা পাবো না স্যার। আপনি কি পাবেন না? মানে আমিও ছাড়ি দেবো না এত সহজে স্যার। আচ্ছা, কেউ কাউকে ছাড়তে হবে না, ঠিক আছে? সবাই টার্গেট করেন ল্যাপটপ পাওয়া মাসুদ লাগবে। রানা কাউকে ল্যাপটপ নিতে দিবে না স্যার? না দিন না স্যার, সমস্যা নেই। আপনি একটা নেবেন, আমার জন্য একটা রাখিয়েন স্যার। আমি বলছি তো যে ল্যাপটপ না দিলে আমার একটা ফোন দিয়ে, আমার একটা ফোন নাই, একটা ফোনের দরকার আমার। আচ্ছা, ল্যাপটপ ডাজন্ট ম্যাটার, তবে ল্যাপটপ আপনাকে ইন্সপায়ার করার জন্য দেওয়া কাজ হবে। শিখে যদি কাজ করতে পারি স্যার, এটাই সবচেয়ে বড় পাওয়া স্যার। ওই রকম ল্যাপটপের টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, 1 মাসের টাকা লাগবে না ল্যাপটপ কিনতে আপনার। জি স্যার, আর 1 মাস হলে
বেশি হলে কত 40-50 হাজার 60 হাজার টাকা হলে একটা ল্যাপটপ হয়ে যাবে। $1,000 ইনকাম করলে হয়ে যাবে। 10% 1% প্লাস হয়ে গেছে। হুম। আচ্ছা, আপনার টোটাল আর্নিং কত হলো তাহলে? একটু আমি আপডেট করে রাখি শীটটা। আমার স্যার হুম হুম। দেখে নেই। স্যার অ্যাকাউন্টে স্যার প্রোফাইলের এখানে দেখাচ্ছে 46। না এখানে না, আপনার টোটাল আর্নিং কত হচ্ছে? আর্নিংয়ে যান, নেট ইনকাম কত হয়েছে আপনার? টোটাল আচ্ছা স্যার নেট ইনকাম স্যার 86.40 টাকা। আর আপনার এস্টিমেট আর্নিং কত আছে, যেগুলো অর্ডার এখনো অ্যাকসেপ্ট হয় নাই, সব মিলে কত আছে? আর ওগুলো স্যার 70 আছে, পেন্ডিং আছে 40, আর নেট ইনকাম দেখাচ্ছে 86। আরে বাবা, পেন্ডিং এর ভিতরেই তো আপনার 40 আছে, বোঝেন না কেন? আপনার এস্টিমেট আর্নিং কত আছে সেটা বলেন। তাহলে স্যার রানিং অর্ডার আছে স্যার $70। $70 রানিং অর্ডার। আর আপনার এস্টিমেট কত আছে? আর নেট ইনকাম 86। আও, 156। 156। ঠিক আছে, একটা ব্রেক নেন, ঠিক আছে? ব্রেকের পর আসি। ব্রেকের পর একটু ফাইবার নিয়ে কথা বলবো। আপনার একটু এই ব্রেক আওয়ারের মধ্যে আপনার ফাইবারে কি প্রবলেম আছে একটু আমাকে নোট করে আমাকে জানান, ঠিক আছে? বুঝতে পারছি। স্যার ব্রেকের পরও রেকর্ড করি আমি। হ্যালো, হ্যালো, ওকে, বাকিরা কই? ব্রেক আওয়ার শেষ হয় নাই? তো আসেনি স্যার। আচ্ছা, আমি একটু গ্রুপে একটা মেসেজ দিই। তো বলেন, আপনাদের ফাইবারে কি ইস্যু আছে একটু শুনি, চেষ্টা করি আপনাদের হেল্প করার। রাজু ইসলাম, বলেন আপনার ফাইবারে কি সমস্যা? স্যার সমস্যা বলতে রিকোয়েস্ট সেন্ড করি ঠিকই আছে, কিন্তু বায়ার স্যার রেসপন্স করে না স্যার। ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, কি রিকোয়েস্ট করেন আমরা একটু দেখি। আচ্ছা স্যার। ওকে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। রিকোয়েস্টটা স্যার রিকোয়েস্ট সেন্ড করছি।
না, আপনি ওইভাবে দেন নাই স্যার, আপনি ওইভাবে তো দেন না। এখানে কি লিখছে দেখেন, আই নিড কন্ট্যাক্ট ডিটেলস অফ ভিসি, অর্থাৎ মেবি ভিসি বলতে বুঝাইছে ভাইস চ্যান্সেলর কিংবা ভাইস প্রেসিডেন্ট, এই টাইপের এক লোককে চাইছে। ভিসি অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর দ্যাট ইনভেস্ট ইন মেডিকেল টেক ইউরোপ। ইউরোপের তারা ইউরোপের মেডিকেল টেক অর্থাৎ মেডিকেল টেকনোলজি রিলেটেড যতগুলো, যেমন মেডিকেল সফটওয়্যার, হ্যাঁ মেডিকেল সফটওয়্যার কোম্পানিকে যারা ইনভেস্ট করে, বা আপনার মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, ইনস্ট্রুমেন্টগুলোতে যে সফটওয়্যার বা টেকনোলজি যে ব্যবহার হয়, এই টেকনোলজি কোম্পানিকে যারা ইনভেস্ট করে তাদের কন্ট্যাক্ট লিস্ট উনি চাইছে। আর আপনি এখানে ডিটেলস শেয়ার করছেন স্ক্র্যাপিংয়ের, এই জবটা তো স্ক্র্যাপিংয়ের না, তাহলে বায়ার আপনাকে কেন রেসপন্স করবে? এটা হবে আপনার লিড জেনারেশনের জব, এবং এটাকে লিখতে হবে ওইভাবেই লিখতে হবে। হ্যাঁ, না এটা স্ক্র্যাপিং হবে না, এটা স্ক্র্যাপিংয়ের জব না। এখানে আপনাকে এইভাবে লিখতে হবে যে হ্যাঁ আমি অ্যাঞ্জেল লিস্ট চেক আউট করছি, এবং এখানে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে এইরকম এতগুলো কোম্পানি বা ইনভেস্টরের লিস্ট অ্যাঞ্জেল লিস্টে দেখাচ্ছে বা আছে। সো এমতো অবস্থায় আমি এতগুলো কোম্পানির ভিতর থেকে, তারপর ধরুন 500 কোম্পানি পাওয়া গেছে, এই 500 কোম্পানির ভিতর থেকে আমি তোমাকে 400টা লিড বের করে দিতে পারবো, এবং লিডগুলোর মেইলগুলো হবে 100% ভ্যালিড, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আপনি বের করে দিবেন, তাদের কোম্পানির কারেন্ট পজিশন বের করে দিবেন, এইরকম করে আপনাকে লিখতে হতো, তাহলে জবটা পাওয়ার একটা পসিবিলিটি থাকতো। সো হোয়াট, চলে যায় তো সমস্যা নাই তো, কারণ এই ধরনের জব আরেকজন তো পোস্ট করতে পারে, তখন আর আপনাকে চেক করতে হবে না, ঠিক আছে? আপনি যদি অ্যাপ্লাই করার সম্ভব মানে লেট হয় বা দেরি হয়, সেক্ষেত্রে আপনার বায়ার রিকোয়েস্টের যে রিলোড পেজ অটোমেটিক রিলোড নেয়, এটা আপনি পুশ করে রাখবেন, আপনি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করা পর্যন্ত ওইটা ওইভাবে রেখে দেবেন। আপনি এভাবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে তো আপনার এখানে কোনো মিসম্যাচ নেই, আর আপনি একই জিনিস বারবার কপি করে দিচ্ছেন, এটা তো কাজে আসবে না, আপনি স্পাম হয়ে যাবে। হ্যাঁ, একই জিনিস বারবার সেন্ড করলে এটা স্পাম হয়ে যাবে আপনি। যেমন দেখেন আপনার ফার্স্ট জবে আপনি যা লিখছেন, সেকেন্ড জবে আপনি তাই লিখছেন, স্ক্রল করে নিচে আসেন দেখেন, থার্ড জবটাতেও আপনি মনে হয় তাই লিখছেন, আপনি স্পাম অলরেডি হয়ে গেছেন, সে একই বায়ার রিকোয়েস্ট আপনি বারবার পাঠাতে পারেন না। প্রতিটা বায়ারের জন্য আপনাকে আলাদা আলাদা বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, এবং প্রতিটা আলাদা বায়ার রিকোয়েস্টগুলো ক্লায়েন্টের ডিমান্ডগুলো সবগুলো উল্লেখ থাকতে হবে বায়ার রিকোয়েস্টের মধ্যে। আপনি যদি এইটাকে আইডেন্টিফাই না করতে পারেন, দেন ফ্রিল্যান্সিং আপনার জন্য না। হ্যাঁ, একটা রিকোয়েস্ট বারবার পাঠানো যাবে, এটা কমন সেন্স, ঠিক আছে? এটা কমন সেন্সের ব্যাপার, সিম্পলি এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি ক্লায়েন্ট চাচ্ছে একটা জিনিস, আমি এলোমেলোভাবে আরেকটা জিনিস ওখানে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে আপনাকে নর্মালি চিন্তা ভাবনা করতে, এগুলো ছোটো ছোটো ইস্যু, এই ইস্যুগুলো আপনাকে ফিক্স করতে হবে, ঠিক আছে? নেক্সট টাইম এরকম করবেন না, দেখবেন ইজিলি আপনি কাজ পেয়ে যাবেন, ইজিলি কাজ পাবেন। জি, আসাদুজ্জামান বিপ্লবের কি অবস্থা? জি স্যার, কি অবস্থা আপনার? কি চেষ্টা করতেছেন স্যার, একটু বলেন আমরা শুনি।
তো কাজ পাওয়ার জন্য কি চেষ্টা করতেছেন স্যার? দেখি আপনি কিরকম রিকোয়েস্ট পাঠান। ঘুমাই স্যার, রাত 10টাতে ঘুমাই। তা ঘুমাক, সমস্যা নেই। আপনি কি বাইরে রিকোয়েস্ট সেন্ড করেন একটু আমাদের দেখার, আমরা দেখি। কতদিনের পরে আর এরকম স্যার প্রথম দিকে একটু অ্যাক্টিভ তো থাকতেই হবে স্যার। আপনারা প্রথম দিকেই দেখি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছেন, তাহলে কাজ হবে? আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে স্যার। বলেন তো। জি স্যার। রিকোয়েস্ট কম আসে এরকম আসলে না স্যার, ঠিক আছে? আপনাকে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনাকে বাইরে রিকোয়েস্ট পাঠাইতে হবে। প্রচুর কাজ পাইতে হবে, প্রচুর কাজ পাওয়ার জন্য প্রচুর বাইরে রিকোয়েস্ট পাঠাইতে হবে। দিদি বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছেন? জি স্যার পাঠাচ্ছি। আমাদের একটু দেখান স্যার কি পাঠাচ্ছেন, আমরা একটু দেখি। ওকে স্যার। ওকে, আপনাকে একটা বায়ার লিখছে, লুকিং ফর সামওয়ান টু ফাইন্ড এ লিস্ট অফ টপ podcast and contact them or send me their email for reach out. পডকাস্ট কি বোঝেন? না স্যার বুঝছি না। তাহলে তো কাজ হবে না স্যার, বুঝতে হবে পডকাস্ট কি। পডকাস্ট হচ্ছে আপনার অনলাইনে স্ট্রিমিং করা, ঠিক আছে? যেমন রেডিও জকি আছে না, রেডিও জকিরা দেখবেন অনলাইনে লাইভে আসে, ঠিক আছে? বা বিভিন্ন রেডিও আছে, এফএম রেডিও আছে, যারা অনলাইনে, আপনার এরিয়াতে এফএম রেডিও কানেক্টেড না হলে কি করতে হবে, আপনি অনলাইনে আসেন। অনলাইনে এসে আপনাকে অনলাইনে তাদের অ্যাপস থাকে কিংবা ওয়েবসাইট থাকে, যেখানে গেলে আপনি তাদের রেডিওগুলো আপনি শুনতে পাবেন, লাইভ শুনতে পাবেন। যেমন ভূত এফএম এর নাম শুনছেন? ওকে, এই ভূত এফএম এর আমাদের সব জায়গায় কিন্তু ভূত এফএম কানেক্টেড হয় না, হয় কি? তাহলে আমরা ভূত এফএমটা কিভাবে শুনবো লাইভ? রেডিও ফুর্তির এক রেডিও ফুর্তির একটা অ্যাপস আছে, ঠিক আছে? আপনি অ্যাপসটা ডাউনলোড করলে আপনি অনলাইনে থেকে রেডিও রেডিও ফুর্তির সবগুলো এপিসোড আপনি দেখতে পারবেন। এপিসোড বলতে লাইভ দেখতে পারবেন আপনি, তাদের প্রোগ্রাম কারেন্ট বাই কারেন্ট দেখতে পারবেন, অ্যাজ লাইক আপনার এফএম রেডিও, ঠিক আছে? সো এই যে লাইভ করার যে প্রসেসটা আছে, এগুলোকে বলা হয় পডকাস্ট। তো ইনি বলতেছেন যে তার পডকাস্ট করে এইরকম যত টপ কোম্পানি আছে, এই কোম্পানির একটা লিস্ট তার লাগবে, তাদের মেইল লাগবে, কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে। আপনি এখানে কি লিখছেন? আই এম হিয়ার টু ফাইন্ড ইউর টার্গেটেড কন্ট্যাক্ট অফ দ্য টপ পডকাস্ট। I have a set of developed tools that can find your targeted email list with a short time with full accuracy. এখানে ঠিক আছে, বাট একটু আপনি মিস করে ফেলছেন, সেটা হচ্ছে অনেক আরেকটু করে নিই আমি। টু গেট কোয়ালিটি ওয়ার্ক you can contact with me with your work details and requirement. Thanks. সো এখানে আপনার দুইটা জিনিস ভুল আছে। একটা হচ্ছে আপনি পডকাস্ট উল্লেখ করছেন, দ্যাটস গুড, বাট পরের লাইনে আপনি লিখছেন আই হ্যাভ এ
এ সেট অফ ডেভেলপড টুলস। ওকে, এখানে আপনি এটা লিখতে পারবেন না স্যার। কেন লিখতে পারবেন না একটু বলি। সেট অফ ডেভেলপড টুলস মানে এমন কিছু টুলস আপনার কাছে আছে যে টুলসগুলো আপনি নিজে ডেভেলপ করছেন। আমরা তো লিড জেনারেশন এক্সপার্ট, উই আর নট এ ডেভেলপার। সো আপনার কাছে এরকম কোনো টুলস থাকার পসিবিলিটি নেই যে আপনি এটা নিজে ডেভেলপ করছেন। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড, এটা আপনার লেখা এই জন্য ভুল হয়েছে। এখানে যদি আপনি মেনশন করতেন কিছু প্রি ডেভেলপেড টুলস যেমন hunter.io, দেন আপনার কন্ট্যাক্ট আউট, লিঙ্কিং সেলস নেভিগেটর, ভেরিয়াস ডিরেক্টরি, বিজনেস ডিরেক্টরি, এগুলোকে আপনি মেনশন করতে পারতেন, দেন এটা সুইটেবল হইতো। তারপর আসলে আপনি লিখছেন যে tools that can find your targeted email। দেখেন এই টুলসগুলোয় টার্গেটেড ইমেইল খুঁজে বের করতে পারবে না, ঠিক আছে? টার্গেটেড মেইল বা পার্সন আপনাকে খুঁজে বের করতে হবে, আর এই টুলসগুলো দিয়ে তাদের মেইলগুলো এক্সট্রাক্ট করতে হবে। সো কোনো টুলস এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই বা তৈরি হয় না যে টুলসগুলো টার্গেটেড পিপলকে খুঁজে বের করতে দেবে, ঠিক আছে? এরকম কিছু কোম্পানি আছে, যেমন আছে লিঙ্কিং সেলস নেভিগেটর, জুম ইনফো, অ্যাপোলো। এরা আপনার টার্গেটেড পার্সনদের খুঁজে বের করে দেবে উইথ ইমেল অ্যাড্রেস। বাট এগুলো খুব কস্টলি, খুবই কস্টলি। $500-600 নিচে এদের সাথে কাজ করা যায় না, ঠিক আছে? সো এই জায়গা থেকে আপনি এটা রিমুভ করে দিতে হবে, এটা আপনি ব্যবহার করা যাবে না স্যার। দেন আসেন কি লিখছেন আপনি, টার্গেটেড ইমেল লিস্ট উইথ শর্ট টাইম, ঠিক আছে, উইথ অ্যাকুরেসি। ওকে, টু গেট কোয়ালিটি ওয়ার্ক, ওকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। এই লাইনটাও লেখার দরকার নাই, কন্ট্যাক্ট তো আপনার সাথে করবেই, করতে বাধ্য সে। সো আর একটা লাস্টে যে ভুলটা আছে সেটা হচ্ছে উইথ ইউর ওয়ার্ক ডিটেইলস অ্যান্ড রিকোয়ারমেন্ট। ওকে, এই জায়গায় ভুল হচ্ছে। ক্লায়েন্ট কিন্তু অলরেডি রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, সে তার রিকোয়ারমেন্টটা কি সে সেটা আপনাকে জানাই দিছে। ওকে, এখন আপনার এইটুকু রিকোয়ারমেন্টটাও যদি না হয়, তাহলে আপনার কী রিকোয়ারমেন্ট আর লাগবে সেটা আপনাকে ক্লায়েন্টকে স্পেসিফাই করতে হবে। যেমন এখানে তিনি বলছেন যে তার অনলাইন পডকাস্টের কোম্পানিগুলো লাগবে, তারপর সেক্ষেত্রে আপনি এখানে সে কোনো লোকেশন উল্লেখ করেন, সো আপনি তাকে অফার করতে পারেন। আপনার কি কোনো টার্গেটেড লোকেশন আছে পডকাস্টিংয়ের জন্য, বা করে নেবেন এরকম কোনো টার্গেটেড লোকেশন আছে? থাকলে কাইন্ডলি আমাকে সেন্ড করেন। বা আপনি এখানে বলতে পারেন যে তার আসলে পডকাস্ট কোম্পানিগুলোর কোন ধরনের পার্সন আপনার দরকার। যেমন ওই ব্যক্তিটাই এর আগে একটা জব পোস্ট করছে, সেটা কি আর্টিস্ট নেবে, ঠিক আছে? দেখেন এখানে কি লিখছে, লুকিং ফর সামওয়ান টু স্ক্র্যাপ ইনফ্লুয়েন্সার অ্যান্ড আর্টিস্ট। তিনি আগের জবটাতে বলছে ইনফ্লুয়েন্সার এবং আর্টিস্ট, তার মানে পডকাস্ট কোম্পানিতে যারা ইনফ্লুয়েন্সার আছে এবং আর্টিস্ট ক্যাটাগরিতে যারা আছে তাদের তিনি নেবে, কিন্তু পরের জবটাতে তিনি সেটা মেনশন করেন নাই। এতগুলো বায়ারা, ওকে। আর আপনার যে বাজেটটা আপনি ওনাকে অফার করছেন, এখানে ইনি লিখছেন $71 বাজেট, বাট আপনি লিখছেন তার এগেইনস্টে দিচ্ছেন $20। $20 ফর হোয়াট? $20 আপনি কি দিচ্ছেন? স্যার আমি এখনও বলতেছি, আগেও বলতেছি, আপনি যখন কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন তখন প্রতিটা বিষয় আপনি সেখানে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? আপনি যদি ওখানে লেখেন $5 বা ক্লায়েন্ট ওখানে আপনাকে $71 লিখছে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে $71 আমি আপনাকে 500 কিংবা 600টা আর্টিস্টের লিস্ট দিব যারা পডকাস্ট কোম্পানিতে কাজ করে। আর এই লিস্টে ইনক্লুডেড থাকবে কি? এই লিস্টে ইনক্লুডেড থাকবে তার নাম, তার কোম্পানির নাম, তার কোম্পানির ওয়েবসাইট, তার ওয়ার্কিং কোয়ালিফিকেশন, তার ইমেইল, তার ফোন নাম্বার, ব্লা ব্লা। আপনি যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবল পাবেন সবগুলো আপনার শিটে যেগুলো থাকবে সেগুলো আপনাকে মেনশন করে দিতে, যাতে ক্লায়েন্ট আপনার জবটা পড়ে তার জন্য আর কোনো প্রকার কোশ্চেন করার জায়গায় না থাকে, ঠিক আছে? এইরকম ডেকোরেটেড কোনো লেখা এখানে দেওয়া যাবে না স্যার, ঠিক আছে? আপনাকে লিখতে হবে সম্পূর্ণ রিয়েল লাইফ ভিত্তিক লিখতে হবে। বুঝাতে পারছি? গুড, আশা করি নেক্সট টাইম এটা ইমপ্রুভ করে নেবেন স্যার। বলেন আর কোথাও কি কোনো প্রবলেম আছে? আমি চেষ্টা করবো স্যার আপনাকে যথেষ্ট হেল্প করার আপনাদের।
যদি কোনো কিছু বুঝতে না পারেন ডিরেক্ট একবার গুগলে সার্চ করে দেখবেন স্যার, গুগলে সার্চ করে একটি উইকিপিডিয়া চেক আউট করবেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি আপনি একটা ইস্যুতে পড়ছেন, সেটা হচ্ছে কি পডকাস্ট, না? ওকে, আমি একটু দেখাই। দেখেন পডকাস্টটা আপনি কিভাবে বুঝতে পারবেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। সাপোজ আমি যখন প্রথম পডকাস্ট দেখি তখন আমিও পডকাস্ট জানতাম না, আমি যে এখানে লিখলাম পডকাস্ট, আমি জাস্ট পডকাস্ট লিখে এখানে সার্চ দিলাম, দেখেন এখানে উইকিপিডিয়ার একটা লিঙ্ক চলে আসছে। আমি যদি এখান থেকে বুঝতে পারি, দেখেন নিচে কি লেখা আছে, পিপল অলসো আস্ক। পিপল অলসো আস্ক করে কাকে? উইকিপিডিয়াকে, বা বিভিন্ন ব্লগে আস্ক করে। সো এখানে লেখছে হোয়াট ইজ এ পডকাস্ট অ্যান্ড হাউ ডু দে ওয়ার্ক। তার মানে এখানে বলতেছে পডকাস্টটা কি এবং এটা কিভাবে কাজ করে। এটা হতে পারে আপনার কোশ্চেনের একটা পারফেক্ট অ্যান্সার। দেখেন দ্য dictionary define a podcast is a digital audio file made available on their internet for downloading to a computer or mobile device, topically available as a series। ঠিক আছে, তার মানে এখানে বলতে চাচ্ছে যে পডকাস্টটা হচ্ছে নট অনলি লাইভ, ঠিক আছে, এটা লাইভও হতে পারে, অফলাইনও হতে পারে, এবং এইটা অডিও ফাইলকে অনলাইনে বা ইন্টারনেটে অ্যাভেলেবেল করে, যেখান থেকে আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে আপনি ডাউনলোড করতে পারেন। দেন লেখছেন টপিক্যালি অ্যাভেলেবেল অ্যাজ এ সিরিজ, এবং এটা একটা সিরিজের মতো হয়ে থাকে। যেমন আমরা বিভিন্ন ওয়েব সিরিজ দেখে থাকি, যেমন গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনসের যে কতগুলো সিরিজ আছে, যারা না দেখে তারা আসলে বলতে পারবে না, এতগুলো তার সিরিজ আছে। এখন এই যে সিরিজগুলো পরপর ইন্টারনেটে আপলোড করা হচ্ছে গেম অফ থ্রোনসের, এখন আপনি যখন এই গেম অফ থ্রোনস দেখতে যাবেন তখন এই সিরিজগুলো পরপর আপনাকে দেখতে হবে। আর এই সিরিজ ওয়াইজ আপনি যখন কোনো কিছু দেখতে যাবেন কিংবা শুনতে যাবেন, তখন ওইটাকে বলা হয় পডকাস্টিংয়ের মাধ্যমে দেখা, ঠিক আছে? কি লেখা আছে, নিউ ইনস্টলমেন্ট অফ হুইচ ক্যান বি রিসিভ বাই সাবস্ক্রাইব অটোমেটিক্যালি। ওকে, তাহলে এখানে নতুন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ তাদের যে সার্ভিস আছে সার্ভিসটাতে সাবস্ক্রাইব করে আপনাকে ওখানে অ্যাভেলেবেল মেম্বার হতে হবে। সো বুঝতে পারছেন, দেখেন কত সহজে আপনি পডকাস্টটা বুঝতে পারেন। আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে নিচে গুগলে দেখতে পারেন। আর পডকাস্ট ফর ফ্রি, পডকাস্ট কি ফ্রি? হাউ ডু আই লিসেন টু পডকাস্ট, আমি কীভাবে পডকাস্টগুলো শুনতে পারবো, সরি। হোয়াট পডকাস্ট মিন, পডকাস্টের মানে কি? পডকাস্ট ইজ অ্যান এপিসোডিক সিরিজ অফ স্পোকেন ওয়ার্ড ডিজিটাল অডিও ফাইল। সো পডকাস্ট মানে বোঝানো হচ্ছে আপনার অডিও ফাইল, যারা অডিও ফাইলগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল থাকে, যেমন ভূত এফএম, বা আপনি যদি বলতে পারি আমি বিভিন্ন রেডিও প্রোগ্রাম। আমাদের দেশে তো এগুলো চলে, খুব ভালো চলে। যেমন আপনি যদি সানডে সাসপেন্সের নাম শুনছেন কখনো? ওকে, সানডে সাসপেন্স হচ্ছে কলকাতার একটা রেডিও পডকাস্ট করে থাকে তারা, ওখানে আপনার গল্প শোনানো হয় আর কি, বিভিন্ন লেখকের বিভিন্ন থ্রিলার, হরর, এই যে গল্পগুলো থাকে, এই গল্পগুলো ওখানে তারা আবৃত্তি করে শোনায় অডিও, ঠিক আছে? এইগুলো খুব জনপ্রিয়, ঠিক আছে? আপনিও যদি একদিন শোনেন মেবি আপনারও ভালো লাগতে পারে। সো এই যে পডকাস্টিংয়ের যে প্রসেসটা, এইটা আসলে এইভাবে হয়ে থাকে। এখন তো বুঝতে পারছেন যে পডকাস্টটা কি। এখন এখানে যখন বলা হয়েছে যে তার পডকাস্টের ইনফ্লুয়েন্সার দরকার বা পডকাস্টের আর্টিস্ট দরকার, আর্টিস্ট কারা? যারা পডকাস্টিং করে, যারা এই পডকাস্টিংয়ের ক্ষেত্রে আবৃত্তি করে। যেমন ভূত এফএমে এখানে আর্টিস্টকে, ভূত এফএমে আর্টিস্ট হচ্ছে আর যে রাসেল, ঠিক আছে? উনি কি করে, এই বিষয়গুলো মেনটেনেন্স করে, আবৃত্তি করে আমাদের শোনায়। সো ক্লায়েন্টের ওই ধরনের পার্সনকে দরকার, ওই ধরনের পার্সন অ্যাভেলেবেল। যদি আপনি লিঙ্কিংয়ে যান, লিঙ্কিংয়ে অ্যাভেলেবেল পাবেন। যেমন আমি যদি লিঙ্কিংয়ে যাই এবং সার্চ করি, দেখে এটা একটা সিম্পল জব ছিল স্যার, বুঝতে পারছেন? আপনি ইজিলি করতে পারতেন। সো আমি এখানে লিখি পডকাস্ট, সরি
পডকাস্টার আর্টিস্ট। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা না দিই, ঠিক আছে, আমরা এখানে ডিরেক্ট সার্চ করি। এখন দেখি এখান থেকে আমাদের পিপল দরকার। অল ফিল্টারে যাই আমরা, কারেন্ট কোম্পানি, লোকেশন, ইন্ডাস্ট্রি দিই আমি। দেখি তো পডকাস্ট আছে নাকি, নাই পডকাস্ট নাই। ওকে, দুঃখের বিষয় হলো সত্য যে এখানে পডকাস্টে আর্টিস্ট আপনি খুঁজে পাবেন না। লিঙ্কিং এ ফ্রিতে এটা আপনি পাবেন না স্যার, ঠিক আছে। বাট আপনি যদি ফ্রিতে করতে চান সেক্ষেত্রে আপনার একটা আইডিয়া আমি দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমরা ডিরেক্ট পার্সনদের খুঁজে পাচ্ছি না, সেহেতু আমরা কি করতে পারি, আগে ডিরেক্ট কোম্পানিগুলোকে খুঁজে বের করবো, দেন আমরা আর্টিস্টদের, ওই কোম্পানি যারা আর্টিস্ট তাদেরকে খুঁজে পাবো। আমরা লিখি পডকাস্ট কোম্পানি ইন ইউএসএ। দেখেন এখানে কোনো স্পেসিফাইড ডিরেক্টরি পাওয়া যায় কিনা যেখানে পডকাস্ট কোম্পানিগুলো কোম্পানির লিস্ট আমাকে প্রোভাইড করবে, ঠিক আছে। নাই, আমরা একটু এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। পডকাস্ট কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ। আমি এটাকে ছোট করে দিছি, দেখা যাক তারপরে পাওয়া যায় কিনা। পাওয়া যাচ্ছে না স্যার, আপনাকে এটা করতে হলে লিঙ্কিং এ যে সেলস নেভিগেটরে যেতে হবে। আমার এটা ম্যাথ শেষ হয়ে গেছে, এটা আর ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে। সো আপনি পডকাস্টিং এর কোম্পানিগুলো খুঁজে পাওয়া যায়, আমি একটু দেখি। পডকাস্ট অনলাইন দিই, অনলাইন আমরা চাইলে গুগল ম্যাপে একটু চেক করতে পারি। আসলে আমি লিঙ্কিং সেলস নেভিগেটর থেকে এই কাজগুলো করছিলাম, তো একটু ঝামেলা হয়ে গেছে খুঁজে পাইতে। আমি একটা লোকেশন সিলেক্ট করে দিলাম, দেন আমি লিখলাম নিয়ার বাই পডকাস্ট। পাওয়া যায় কিছু,
গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে না, মানে গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে ঠিক আছে, কিন্তু সবগুলো পডকাস্টিং আসতেছে না, কিছু কিছু আছে আপনার বাইরের থেকে আসতেছে। আমি এখন দেখি টপ পডকাস্ট, লিস্ট। এখানে আসছে একটা, এটা আসলে ফ্রি না, আবার কিছুদিনের জন্য আপনাকে ফ্রি দিব ঠিক আছে। এই সাইটে সাইন আপ করেও আমরা পডকাস্টিং কোম্পানির লিস্টটা পেয়ে যেতে পারি। বললাম না ফ্রি না, এই জন্য আমি এটা আসলে ব্যবহার করতে চাই না। এক মিনিট আমি একটু লিঙ্কিং আরেকবার দেখি। আরে বাপরে, এত নেট স্লো হয়ে গেল। আমরা একটু ক্যাটাগরি সিলেক্ট করি, যে অনলাইনে পডকাস্টিং করে এরকম ক্যাটাগরি। আমাদের তো ডিরেক্ট শুধু কোম্পানি দরকার ঠিক আছে, কোম্পানিটা পাইলেও তো আমরা এমপ্লয়ারদের খুঁজে পাই। পডকাস্ট পডকাস্টিং, ঝামেলা হয়ে গেল তো। এ তো দেখি ফ্রি দিয়ে কোনো কিছুই দেখতে যায় না।
সরি স্যার, ফ্রিতে কোনো কিছুই দেখতে দেয় না। আপনি আপনি এরকম করে ফিল্টার করতেই পারবেন না এটা ফ্রিতে। বুঝতে পারছি? জি স্যার। সরি, আমি দেখলাম আসলে ফ্রিতে কোনো অপশনই আমি পাচ্ছি না যে তাদেরকে আমি ট্র্যাক করব। আপনাকে এদের সেলস নেভিগেটর যে অ্যাকাউন্ট আছে এটা ব্যবহার করতে হবে পডকাস্টিংয়ের ক্ষেত্রে, আদারওয়াইজ আপনি মুভ করতে পারবেন না। যদি আপনি লিঙ্কিং সেলস নেভিগেটর ফ্রিতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে হয় আপনার একটা পায়োনিয়ার কার্ড লাগবে, অথবা আপনার একটা ব্যাংক এশিয়ার আপনার কার্ড লাগবে, ব্যাংক এশিয়ার স্বাধীন কার্ড লাগবে, ঠিক আছে? না, ডলার লাগবে না। আপনি জাস্ট 1 মাসের জন্য এটা ফ্রি ইউজ করতে পারবেন, ট্রায়াল ইউজ করতে পারবেন লিঙ্কিং সেলস নেভিগেটর, ঠিক আছে? হ্যাঁ, কার্ডটা লিঙ্কিং অ্যাড করতে হবে। বুঝতে পারছি, বাট এখন অ্যাড করার দরকার নেই, যখন আপনি প্রজেক্ট হাতে পাবেন তখন অ্যাড করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখানো যায়। দেখেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যার। এখানে দেখেন, এখানে আসার পর আমি আমার লিঙ্কিং প্রোফাইলে যাই, একটু প্রথমে যাই, প্রথম হোম পেজে আসি। ওয়েদারের কারণে আমাদের এখানে একটু ইন্টারনেট মেবি স্লো হয়ে গেছে। সবাই একটু দেখে দেন কিভাবে পায়োনিয়ার সেলস নেভিগেটর অ্যাড করতে হয় অ্যাকাউন্টে, ঠিক আছে? এখান থেকে আপনি যাবেন ওয়ার্কে না, আপনি যাবেন আপনার প্রোফাইলে যাবেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাই। ওকে, অ্যাকাউন্ট ম্যানেজ, সরি 1 মিনিট, একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, আমি একটু মুভ করি বাইরে থেকে। আচ্ছা, আপনি যখন আপনার লিঙ্কিং অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করার পর দেখবেন এই পাশে এরকম লেখা আছে ট্রাই ইয়োর ফ্রি মান্থ ট্রায়াল লিঙ্কিং সেলস নেভিগেটর। এখানে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট একটা পেজে ট্রান্সফার করে দেওয়া হবে, এবং ওই পেজটা ঠিক এইরকম, ঠিক আছে? এখান থেকে আপনি এক্সপ্লোর অল প্ল্যান এখানে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে কেরিয়ার, বিজনেস, সেলস, হায়ারিং। আপনি এখান থেকে সেলসটাকে সিলেক্ট করবেন, আমি সেলসটাকে সিলেক্ট করলাম, এইরকম আসবে। এখান থেকে আপনাকে বলা হবে যে কার্ড অ্যাড করেন বা এইরকম একটা। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন মেবি আপনাদের বলবে না লগ ইন করতে, কারণ আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে। সো আমি যদি চেক আউট করতে যাই সেক্ষেত্রে আমাকে বলবে যে আপনি অ্যাক্টিভ করেন, ঠিক আছে? আপনি ওখানে ক্লিক করলে এইরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনাকে কিসে পেমেন্ট করবেন সেই পেমেন্ট মেথডটা অ্যাভেলেবেল করে দিতে হবে। এখানে লেখা থাকবে মান্থলি, অ্যানুয়াল, যেটাই থাক সমস্যা নেই, কিন্তু এই পাশে দেখবেন আপনার লেখা থাকবে 0। এই যে এখানে টোটাল ব্যালেন্স, টুডেজ টোটাল পে, এটা 0 লেখা থাকবে, ঠিক আছে?
আপনি এই জাস্ট এখানে যখন জিরো লেখা থাকবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাকে 1 মাসের জন্য ট্রায়াল দেওয়া হচ্ছে। এখান থেকে অ্যাডেড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি কোন পেমেন্ট মেথডে পে করবেন, পেপাল নাকি কোনো কার্ডে। আমি কার্ডে পে করব। এইখানে আপনার কার্ডের ইনফরমেশন প্রোভাইড করবেন, আমি করলাম না। এখানে আপনার কার্ডের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা পে করবেন। এখানে পে করবেন আপনার কার্ডের ডেটে এক্সপায়ার ডেট, এখানে আপনার কার্ডের সিকিউরিটি কোড যেটা কার্ডের বিপরীত পাশে থাকে, আর কান্ট্রি, পোস্টাল কোড যে পোস্টাল কোডটা আপনি কার্ডটা অ্যাপ্লাই করার সময় যে পোস্টাল কোডটা ব্যবহার করছেন ওইটা ব্যবহার করবেন। ঠিক আছে, রিভিউ অর্ডারে দিয়ে দিবেন, দেখবেন 5 মিনিট পর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার এটা স্যার 1 মাস পরে আমি যাব, তখন স্যার এই কার্ডটা ট্র্যাক করার ক্ষেত্রে তখন কিন্তু আমার কার্ডে ডলার আপনি এটা পারচেস করাটা আপনার জন্য খুব কস্টলি হয়ে যাবে স্যার। $67 আপনি, আমি জানতে চাচ্ছি আচ্ছা, স্যার, আমি জানি আপনার কার্ডে আপনার পায়নার কিংবা আপনার ব্যাংকে টাকা রাখলে ওখান থেকে অটোমেটিক কেটে নেবে। আর স্যার 1 মাস পর কি অটোমেটিক টাকা কাটা শুরু করবে নাকি? হ্যাঁ, অটোমেটিক টাকা কাটা শুরু হবে। আচ্ছা আমি মনে করেন লিঙ্কে ঢুকলাম, স্যার লিঙ্কে ঢুকছি, কার্ড অ্যাড করা আছে কিন্তু তারপর কার্ডটা পে বুঝি নাই স্যার, আমি আরেকবার বলেন। অ্যাড করার পরে আমার ডলার হ্যাঁ, অটোমেটিক কাটবে স্যার। মেবি এটা অটোমেটিক কেটে নেবে, কিন্তু কাটার আগে আপনাকে একটা নোটিফাই করবে, আপনাকে একটা মেইল করাবে যে আপনার কার্ডের ডিউ ডেট চলে এসেছে আর 1 দিন কিংবা 2 দিন টাইম আছে। ঠিক আছে, এরকম একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটা দেখে আপনি যদি এটাকে ক্লোজ করে দেন তাহলে ক্লোজ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আর যদি ক্যান্সেল না করেন অটোমেটিক টাকা কেটে নেবে স্যার। একবার অ্যাড করার পরে ওটা 1 মাস পরে আবার অটোমেটিক 1 মাস পর অটোমেটিক ইন্ট হবে না, আপনাকে ইন্ট করে দিতে হবে। বা আপনার কার্ডে যদি ডলার না থাকে তাহলে অটোমেটিক ওটা ক্যান্সেল হয়ে যাবে। কিছু না, বুঝছেন? আপনার যদি শুধু সেলস নেভিগেটর থাকে, সেলস নেভিগেটর থেকে মাসে আপনি $400-500 ইনকাম করতে পারবেন, অনলি শুধু সেলস নেভিগেটর ইউজ করে। আমি আপনাদের শুরুতেও বলছি, এখনও বলতেছি যে যারা মান্থলি আপনার $67 মতো, যারা ফ্রিল্যান্সিং করে, যারা প্রপারলি এক্সপার্ট, তারা কিন্তু স্যার একসঙ্গে অনেকগুলো ক্যাটাগরিতে কাজ করে না, যারা একসঙ্গে একটা ক্যাটাগরিতে কাজ করে স্যার। ঠিক আছে, বলেন এখন কি বলতে চাইলে, আমি বুঝি নাই স্যার, আরেকবার বলেন। হ্যাঁ, ইয়ারলি নেওয়া যায়। এই যে দেখেন লেখা আছে ইয়ারলি আপনাকে কত পে করতে হবে, এখানে আমি দেখাচ্ছি। সেলস ন্যাপ, চেক আউট পেজ, এখানে দেখেন মান্থলি আপনাকে $79.99 আপনাকে মান্থলি পে করতে হবে, অর্থাৎ $80 আপনাকে মাসে পে করতে হবে। ঠিক আছে, জিএসটি 0%, টোটাল $80 মতো পে করতে হবে। আর যদি আপনি অ্যানুয়াল নেন, অ্যানুয়ালের ক্ষেত্রে আপনাকে টোটাল পে করতে হবে $779, সেখানে আপনার $180 সেভ হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ, বলেন। একজন স্যার, মানে কয়জন ইউজ করে এ- এ- একজন স্যার। না, একটা পিসি দেখে না, একটা পিসি দেখে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একসঙ্গে আপনার একই অ্যাকাউন্ট 2 জন ব্যবহার করতে হবে। ঠিক আছে,
না, আপনি অন্য কেউ যদি ব্যবহার করে সেক্ষেত্রে আপনাকে সেটা ব্যবহার বন্ধ রাখতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে। স্যার এক পিসে লগ আউট হয়ে থাকবে নাকি সমস্যা নেই? জি স্যার, বুঝে নেই। যে এক পিসে লগ আউট হয়ে থাকবে আর পিসে কাজ করবে। হ্যাঁ, সমস্যা নেই স্যার, কোনো সমস্যা। স্যার নেট বের করার ক্ষেত্রে এখানে কি কোনো লিমিটেশন আছে? না স্যার, আনলিমিটেড। আপনি যত ইচ্ছে লিড বের করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন নিচে এখানে ওয়ার্ডার, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যেখানে দেখেন ইয়োর প্ল্যান বিগেন টুডে অ্যান্ড রিনিউ অটোমেটিক্যালি অন সেপ্টেম্বর 4, 2020, অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখে আমার প্ল্যানটা অটোমেটিক রিনিউ হবে যদি আমি মান্থলি প্ল্যানটা সেট করি, এবং আজ থেকে আমার প্ল্যানটা চালু হবে যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি এবং আমার অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া হবে। ইয়োর পেমেন্ট মেথড উইল বি চার্জড 79.99 ইচ মান্থ ইনক্লুডেড ট্যাক্স। ট্যাক্স সহ সে প্রায় $80 মতো চার্জ করবে। দ্য প্ল্যান উইল অটোমেটিক্যালি রিনিউ ইচ মান্থ, প্ল্যানটা অটোমেটিক্যালি রিনিউ হতে থাকবে, ঠিক আছে, বাট আপনাকে নোটিফাই করা হবে ইচ মান্থ আনটিল ক্যান্সেল, যতক্ষণ পর্যন্ত আপনি প্ল্যানটা ক্যান্সেল না করছেন। টু অ্যাভয়েড চার্জ ফর দ্য নেক্সট মান্থ ক্যান্সেল বিফোর দ্য রিনিউয়াল ডেট। সো এটা বলতেছে আপনি যদি আগের মাসে চার্জটা না দিতে চান তাহলে প্লিজ ক্যান্সেল করে দেন এই রিনিউয়াল ডেটটা, ঠিক আছে, মানে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন, রিনিউ ডেট আসার আগে অর্ডার ডেটটা আপনি ক্যান্সেল করে দেন, ঠিক আছে। হ্যাঁ, এই ছিল আপাতত লিঙ্কিং। তবে লিঙ্কিংয়ে সেলস নেভিগেটর ছাড়া এখন কাজ করা খুব খুব কঠিন, কারণ আপনি লিঙ্কিংয়ে ফ্রিতে একটা দুইটা সার্চ দিতে পারবেন, ঠিক আছে, তারপর সার্চ লিমিট করে দেওয়া হয়। হ্যাঁ বলেন, স্যার বলেন। অনেকগুলা প্রোফাইলে যে মেইল শো করে না বা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শো করে। মেইল আপনি এখানে তো মেইল পাবেন না স্যার, মেইল ফোন নাম্বার কিচ্ছু পাবেন না আপনি এখানে। আপনাকে ওইগুলো বের করার জন্য এক্সটেনশন ব্যবহার করতে হবে। না না মানে এক্সটেনশন ছাড়াও তো মাঝে মাঝে কতগুলো পাওয়া সবগুলো কি পাওয়া যায়? না, সবগুলো পাবেন না, ওখানে 1% আপনি পেতে পারেন, যেগুলো ইউজার যিনি আছেন তিনি ইচ্ছাকৃতভাবে ওইগুলো অ্যাভেলেবেল করে রাখছেন, যে আমার আমি আমি আমার কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমার সেলস নেগোশিয়েটর যে মান্থলি পেমেন্টের জন্য কতগুলো ইয়েতে এক্সটেনশন সহজে পাওয়া যাবে? না এগুলো প্রাইভেট আহ, প্ল্যাটফর্মে অর্ডার করা। না, ওগুলোতে এক্সটেনশন এখনও যেরকম কাজ করবে তখনও সেই রকমই কাজ করবে, ঠিক আছে। আপনি সেলস নেভিগেটর নেওয়ার একটাই মানে হচ্ছে আপনার সার্চটাকে ইনক্রিজ করা, ডিপলি সার্চ করতে পারা, ঠিক আছে। সব কিছু দিতে তাহলেই হয়। তোমার এক্সটেনশন যেগুলো আছে সেগুলো তো হচ্ছে আবার একটা নির্দিষ্ট সময় পর এক্সপায়ার হয়ে যাচ্ছে, ওগুলোকেও আবার টাকা দিয়ে দিতে হবে, যদি আবার এরও 1 মাস মধ্যে ভেজালিয়া প্রশ্ন। প্রসেস ভেজাল না স্যার, আপনি যদি একটু ধৈর্য ধরে কাজ করতে পারেন না, আপনাকে একটি টাকাও পে করতে হবে না, ইভেন আমি তো পে করি না। কাজ তো পাইতে হবে, তারপরে না সেটা আমি পে করি না। একটা কোম্পানি ব্লক করে দিচ্ছে, সো হোয়াট, আরেকজন তো ওপেন করে রাখবে, ঠিক আছে। যে যখন যেখান থেকে অপরচুনিটি পাবো সেখান থেকে তাকে ব্যবহার করবো আমি। কোনো এক্সটেনশনের পিছনে বা কোনো টুলসের পিছনে কোনো প্রকার ডলার কস্ট বা কোনো প্রকার ডলার খরচ করি না, তবে হ্যাঁ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে এটা একটা হিডেন ট্রিক্স, আমি বলে দিই আপনাদের। আমি জানি আপনাদের, সরি আমি আগে বলি নাই কারণ আমার মনে ছিল না, আজকে মনে হয়েছে বলে দিই আমি। সেটা হচ্ছে কিছু কোম্পানি আছে, ঠিক আছে, বা কিছু অর্গানাইজেশন আছে যারা এই যে কস্টলি, আপনার সেলস নেভিগেটরের জন্য $80 পে করতে হচ্ছে, কস্টলি না, এই কস্টটাকে কমায় দেওয়ার জন্য কিছু ব্যক্তি বা অর্গানাইজেশন আছে যারা আপনাকে এই প্রিমিয়াম অ্যাক্সেসটা খুবই কম রেটে দিয়ে দিবে, কারণ তারা একসাথে অনেকগুলো কিনে, ডেভেলপার ভার্সন কিনে, ঠিক আছে। সাপোজ ধরেন একটা লিঙ্কিংয়ের আপনার ধরেন তারা মাল্টি ভার্সন কি একবারে ধরেন
10,000 20,000 মানুষের জন্য কিনছে, অ্যাক্সেস কিনছে। কেনার ক্ষেত্রে দেখা গেল যে তার কস্ট অনেক কম পড়ে গেছে। দেখা যায় 400 টাকা 500 টাকায় সে 1 মাসের জন্য আপনাকে এটা অ্যাক্সেস দিতে পারে, আপনার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বুঝাইতে পারছি? নট অনলি দ্যাট, এই ক্ষেত্রে না, এই যে আমরা যে টুলসগুলো ব্যবহার করি, কন্টাক্ট আউট, হান্টার, এই সেই যত কিছু আছে, এখানে যদি দেখেন আপনি $100 মান্থলি চার্জ করতেছে, আপনি যদি বাংলাদেশে এই কোম্পানিগুলো থেকে কিনে নেন, সেক্ষেত্রে আপনি সেম ফ্যাসিলিটি পাবেন, সব কিছুই সেম। শুধু এদের দিতে হবে, দেখেন মাসে হয়তো 500 টাকা 600 টাকা 1000 টাকা দিতে হবে। আর ওখান থেকে নিলে আর অরিজিনাল কোম্পানিতে নিলে আপনাকে $80 $90 পে করতে হবে। আমরা যখন ধরেন ওয়েব ডেভেলপিংয়ে কাজ করি, তখন আমাদের কিন্তু থিম কিনতে হয় থিম ফরেস্ট থেকে। আর থিম ফরেস্ট থেকে থিম কেনার জন্য ক্লায়েন্ট আমাদের বলে যে এই থিম আমার পছন্দ, ঠিক আছে। তো ক্লায়েন্ট বলে তাহলে আমি তোমার থিম সহ কস্ট দিয়ে পাঠাচ্ছি, একটা থিমের দাম দেন $50। তো থিম সহ ক্লায়েন্ট আমাকে টাকা দিয়ে অর্ডার করে যায়, এবং থিম তো আমাকে কিনতে হবে। বাট আমি তো বাঙালি, আমি তো ভাই এত টাকা দিয়ে থিম কিনবো না, ঠিক আছে। তখন কী করে আমরা তখন এইরকম ডেভেলপার ভার্সন সেল করে কে তাদেরকে আমরা খুঁজি, ঠিক আছে। ওইটাও লিগ্যাল, এইটাও লিগ্যাল, দুইটাই কিন্তু লিগ্যাল, ঠিক আছে। দুইটাই কিন্তু কোনোটাই কিন্তু ব্ল্যাক মার্কেটের না। ব্ল্যাক মার্কেটে যেটা সেটা হচ্ছে আপনার ক্র্যাক করে বিক্রি করা, বা বিক্রি না, ক্র্যাক করে যেটা দেয় সেটা ফ্রি। আর আপনি যদি ভার্সনটাই কিনতে, অরিজিনাল ভার্সনটা কিনতে চান, সেক্ষেত্রে আপনি ডেভেলপার ভার্সন কিনতে পারেন। ডেভেলপার ভার্সন কে বিক্রি করে, এদের খুঁজি আমরা অনলাইনে, দেখা যায় যে একজন না একজন পাওয়াই যায়। তো তার থেকে দেখেন আমি 300 টাকা 400 টাকা দিয়ে ওই $50 থিমটা কিনে নিই, যে আমার ক্লায়েন্টকে আমি থিম ফরেস্টের ইউজার অ্যাক্সেস দিয়ে দিই, এপিআই দিয়ে দিই, যে এটা তোমার থিমের এপিআই, ওকে। সো তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো, চাইলে না তুমি এটা ব্যবহার করো, কোনো সমস্যা নেই, সব ফিচারই অ্যাভেলেবেল থাকবে। সো এইগুলো হচ্ছে ধরেন যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে এদের ট্রিক্স, আর খুব দ্রুত কাজ করে এই পেইড টুলসগুলো দিয়ে। বুঝতে পারছি আমি? এগুলো তো আসলে ব্যক্তিগত ব্যবহারের জন্য, কিন্তু এদেরই আবার ধরেন ডেভেলপার ভার্সন বিক্রি হয়। ডেভেলপার ভার্সন বলতে ওই জিনিসগুলো আপনি একসাথে অনেকজন ব্যবহার করতে, একবার রিটেইল সার্ভিসের মতো, ঠিক আছে। একটা হচ্ছে কাস্টমার নর্মালি কিনা, আর একটা হচ্ছে আপনার রিটেইলভাবে কিনা। খুচরো বিক্রেতা আর পাইকারি বিক্রেতা আছে না। খুচরো বিক্রেতা যে দামের জিনিস কিনে, পাইকারি বিক্রেতা তার থেকে অবশ্যই কম দামে পায় জিনিস। হ্যাঁ, বিষয়টা আসলে এইরকম হয়ে গেছে। এখন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, আপনার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের লাইসেন্সের দাম হচ্ছে $50, আর আমি আপনাকে বলতেছি যে আমাকে আপনার সফটওয়্যারের লাইসেন্সটা দেন, বা আমাকে 20,000 লাইসেন্স দেন। আমি আপনাকে প্রতিটা লাইসেন্সের জন্য আমি আপনাকে $10 করে দিব। তাহলে 20,000 লাইসেন্সের জন্য কত হচ্ছে? $10 করে হলে 20,000-এর জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কিন্তু। সো সফটওয়্যার যিনি তৈরি করছেন, তিনি 20,000-এর জন্য এত বড় একটা অ্যামাউন্ট যদি পেয়ে যান, সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে? সো এইরকম প্রতিটা কোম্পানি তাদের ডেভেলপার ভার্সন সেল করে থাকে, যেগুলো আপনার ধরেন বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সি আছে যারা কিনে নিয়ে আবার রিসেল করে। সমস্যা নেই, এগুলো নিয়ে আসলে আপনাদের টেনশন করার কিছু নাই। দিন গেলে আপনারা যখন এরকম ঝামেলার ভিতর পড়ে যাবেন, ঠিক আছে, যখন দেখবেন আর মুভ করার কোনো জায়গা পাচ্ছেন না, তখন দেখবেন কই থেকে এই প্রবলেমগুলো সলভ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যালো।
তো বলেন আপনাদের মার্কেট প্লেস নিয়ে আর কার কি কোশ্চেন আছে, আমি একটু হেল্প করি আপনাদের। আমার পার্সোনালি কোশ্চেন নাই স্যার, কোশ্চেন নাই। এটা কোনো কথা? মার্কেটপ্লেস তো স্যার মনে করেন যে কয়েকটা জিনিস ফাইন্যান্সের দিক দিয়ে স্যার আমাদের জানা নেই। আমাদের যেটা করতে হবে বাইরে করছে একটা এসএসসি দিতে হবে মার্কেটে অ্যান্সার শুনতে পারবে। মার্কেট প্লেস আসলে অনেক কিছু স্যার, আপনাকে আপনি যদি দেখেন অনেক কিছু শেখার আছে মার্কেট প্লেস থেকে। মার্কেট প্লেসে আসলে সত্যি বলতে মার্কেট প্লেস খুবই নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার কাজ আপনি কতটা ভালো পারেন, ঠিক আছে? আপনি যদি কোনো কাজ যদি ভালো পারেন সেক্ষেত্রে মার্কেট প্লেসে যে ওই কাজ রিলেটেড বায়ার রিকোয়েস্ট বা জব যদি আসে আপনি চোখ বন্ধ করে তার সমাধান করতে পারবেন, ঠিক আছে? বাট নর্মালি আপনি এটা পারবেন না স্যার। আসলে মেইন কাজটা তো মেইন ইস্যু স্যার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা তো বাসায় প্র্যাকটিস করেন না। তো বাসায় যে আপনারা প্র্যাকটিস করেন না এটাই তো খুব খারাপ লাগে স্যার। বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, বুঝলেন? সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস এখন করবেন না, সময় হলে ঠিকই করবেন, ঠিক আছে? তখন মনে হবে যে এই কাজগুলো যদি আমি আগে করতাম এখন আর এই ঝামেলায় পৌঁছাতে হতো না। একটা কথা হলো স্যার যে স্যার বিড়াল কাজ চলে স্যার এই আমার জেলায় পড়লে আচ্ছা, স্যার অটোমেটিক স্যার কোথায় কি আছে ইন্টারনেটে যত ধরনের কাজ আছে বিশ্বাস করেন মানুষের ফিজিক্যাল লাইফে এত কাজের অপরচুনিটি নাই, ঠিক আছে? আপনাকে সবগুলো ক্যাটাগরিতে তো কাজ করতে হবে না, আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করেন, একটা ক্যাটাগরি, ওই একটা ক্যাটাগরি কাজ করে আপনি সারা জীবনে শেষ করতে পারবেন না, ঠিক আছে? তা তো বুঝলাম স্যার, কিন্তু আপনারা কাজ করেন না কেন বলেন? বাসায় প্র্যাকটিস করেন না কেন? এই বাসায় আমি কিভাবে আপনাদের, এখন আপনারা সবাই ম্যাচুরেট, আমি আপনাদের কিভাবে ফোর্স করি যে স্যার আপনারা বাসায় প্র্যাকটিস করেন বলেন? যদি যদি হয়তো যে ছোট বাচ্চা, হ্যাঁ, তাহলে নয় দুইটা চকলেট কিনে দিতাম, যা আজকে দুইটা চকলেট দিলাম, কালকে 5টা চকলেট দেবো যদি তুমি বাসায় থেকে এটা করে আসো, ঠিক আছে? কারণ আপনাদেরকে তো আর এইরকম করে বলা যাবে না, ঠিক আছে? এখন আমি আমি আসলে কনফিউশনের ভিতরে আছি যে আপনাদের কিভাবে হ্যান্ডেল করা যায়। ফিজিক্যাল ক্লাস হলে সেটা একটা আলাদা বিষয় ছিল, ঠিক আছে? ফিজিক্যাল ক্লাসে আপনি পারতেছেন না, আপনি বাসায় প্র্যাকটিস করে আসলেন, পারতেছেন না, আমি ডিরেক্ট আপনাকে দেখাই দিলাম, এটা তো ফিজিক্যাল ক্লাসও না যে আপনাকে আমি ওইভাবে হেল্প করতে পারবো। আপনারা কি এলইডিপিতে আবার কোর্স করবেন? কয়জন আছেন এখানে আবার কোর্সে ভর্তি হবেন? হ্যাঁ, যাবে যাবে না কেন? এবার ভর্তি হতে হবে আইডেন্টিটি হাইড করে।
হ্যাঁ অন্য নাম না, আপনার নিজের নামে ভর্তি হতে